প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানা রকম বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠছে। পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে ভারত সরকার ইতিমধ্যে সবগুলো বাঁধ খুলে দিয়েছে। আর খুলে দেওয়ার ফলে বাংলাদেশে কয়েকটি ডিস্ট্রিক্ট এবং জেলা ইতিমধ্যে জলে ভরে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে ভারত বাংলাদেশের ভালোবাসাবাসী। বিগত দিনে যে যত পরিমাণে নিছিল তত পরিমাণে এখন নিতে পারতেছে না। শুধুমাত্র একটা জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্যই এই তার ভালোবাসার নমুনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে বলতে চাই, বাংলাদেশের কোনো ভাই যদি আজকের এই ভিডিও দেখেন, অবশ্যই সবার প্রতি সবাই ও সহানুভূতি দেখাবেন, কারণ বাংলাদেশে এখন দুর্যোগ চলতেছে। আমাদের এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। যার যার স্থানেতে সেখান থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু এখন ঢাকার বাইরে আছে, তো বাংলাদেশের বাইরে আছে। ওনার সিলেট সুনামগঞ্জ, উনি কিন্তু মানবতার ফেরিওয়ালা ছিল। তবে উনি কিছু বার্তা দিয়েছে ভিডিওর মাধ্যমে। আসলে উনি তো দেশে নাই, তো দেশে থাকলে হয়তো বা কোনো একটি কাজ করত এবং কিছু মানুষের হয়তো উপকার হতো। যতটাই সে খারাপ হোক না কোনো রাজনীতি মাঠে, সে কিন্তু ব্যক্তিগত হিসেবে অনেকটা ভালো আছে। কারণ তার এলাকাবাসীরা বলতেছে যে ব্যারিস্টার সুমন এই মুহূর্তে থাকলে হয়তো কিছু একটা আমরা পাইতাম। তো এরকম আশা যেহেতু আছে তাদের, তো আপনারা অবশ্যই যার যার স্থানেতে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রত্যেকেই। দর্শক, মোদী সরকার যে কাজটি করেছে এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। বিগত দিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে হয়তো এই কাজগুলি কখনোই তারা করতো না, কারণ তাদের স্বার্থ এখন ফুরিয়ে গেছে। এই স্বার্থ ফুরিয়ে যাওয়ার কারণে তারা এই কর্মকাণ্ড চালিয়েছে। তবে বিগত দিন আমরা যেগুলো দেখেছি, এই সমস্ত চুক্তিপত্র হয়েছে, বাঁধ কখনো খোলা হবে না। আর এই আগাম বার্তা না দিয়েই যে বাঁধটা খোলা হলো, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি নষ্ট হলো, জায়গা জমি নষ্ট হলো, এই দায়ভার কে নেবে? এটা কি ভারত সরকার কখনো নেবে? অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই আমরা। আর অবশ্যই এটাই বিশ্ব আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আমাদের বর্তমান। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাব গেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত ১.৫ দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার, কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানা রকম বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য 1966 সালের হেলসিঙ্কি নীতি, 1992 সালের ডাবলিন নীতিমালা, 1997 সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের, প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া, আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি। বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত। 22 আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা। বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ। বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন
আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।